স্বাগত। আজ 24শে নভেম্বর সোমবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি আপনাদের সঙ্গে এডিটর স্পিক। প্রথমেই জানিয়ে দেব শিরোনাম। রাজাকার কমান্ডার মোবারকের ফাঁসির আদেশ, 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত। জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার আবেদন খারিজ, 1 ডিসেম্বর থেকে বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ। চোরাচালানের অভিযোগে বিমানের 3 কর্মকর্তা বিপুল সম্পদের মালিক, অনুসন্ধানে নামেনি দুদক। উদ্বোধনের 1 বছরেই বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আয় 7.5 কোটি টাকা, পুরো কাজ শেষ হতে লাগবে আরও 2 বছর। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5 অভিযোগের 2টি প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে রাজাকার কমান্ডার মোবারক হোসেনের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দেয়া হয়। প্রথম অভিযোগ 1971 সালে 23 আগস্ট আখাউড়ার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে 33 জনকে হত্যার অপরাধে ফাঁসির আদেশ হয়েছে তার। তৃতীয় অভিযোগ ছাতিয়ানা গ্রামের আব্দুল খালেককে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মোবারক হোসেনের। বাকি 3 অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। মোবারক হোসেন এবং তার সহযোগীরা টানমান্দাইল এবং মান্দাইল গ্রামের আশেপাশ থেকে 132 জন লোককে নূরবক্সের বাড়িতে ধরে এনেছিল এবং সেখান থেকে 33 জন লোককে বাছাই করে তারা গঙ্গাসাগর দিঘির পাড়ে নিয়ে তাদেরকে দিয়েই ওইখানে একটা গর্ত খোঁড়ায় এবং এই গর্ত খুঁড়ে ব্রাশ ফায়ার করে 33 জন লোককে তারা হত্যা করেছিল। এই হত্যা সন্দেহাতীতভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আজকে প্রমাণিত। তবে ন্যায় বিচার হয়নি দাবি করে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। তথ্য প্রমাণ, যে সাক্ষ্য প্রমাণ, যে ডকুমেন্টস, হিস্টোরিক্যাল ন্যারেটিভস এখানে উপস্থাপিত হয়েছে, ট্রাইব্যুনাল সেটির সঠিক বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয়েছেন এবং আমরা মনে করি যে কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড আজকে দেয়া হলো সেটি কোনোভাবেই মৃত্যুদণ্ডের মতো অপরাধ হয়নি বা কোনো অপরাধ তিনি করেননি। এই রায়টি আপিলের ডিভিশনে গিয়ে বাতিলযোগ্য হবে এবং আপিল বিভাগ এটি সঠিক বিশ্লেষণের মধ্য দিয়ে আসামিকে খালাস প্রদান করবেন। স্বাধীনতার পর আওয়ামী লীগে যোগ দেওয়া মোবারক হোসেনকে এর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজাকার বাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোবারক সব মানবতা বিরোধী অপরাধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের 13টি মামলার রায় দেওয়া হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিল জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ও বিএনপি নেতার বিরুদ্ধে। এই প্রথম কোনো আওয়ামী লীগ নেতার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দেওয়া হয়েছে। এখন এই রায় কার্যকর করাই হবে চূড়ান্ত চ্যালেঞ্জ। জান্নাতুল ফেরদাউস তানভি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকছেন মাহবুবে জেনারেল, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা, এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজা আমাদের সঙ্গে আছেন। স্বাগত মাহবুবে আলম। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে সাজা দেয়া হয়েছে মোবারক হোসেনকে। স্যার, প্রথমেই জানতে চাইব যে এই রায়ের প্রতিক্রিয়াটি আপনি কি মনে করেন, রায়টি কতটুকু আপনার প্রত্যাশা পূরণ করেছে? নিশ্চয়ই আমি সন্তুষ্ট, আমি খুশি। এবং এই রায়টিতে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে সরকার আপনার কোনো দল বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে শুধু এই মামলার বিচার করছে না, যারা যুদ্ধ অপরাধে আপনার অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছে, সে যে দলেরই হোক না কেন তাকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এটা সমগ্র দেশবাসী উপলব্ধি করবেন, এটা আমি আশা করি। স্যার, আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে এই অপরাধী যে ধরনের অপরাধ করেছে তা অত্যন্ত গুরুতর মানবতা বিরোধী অপরাধ, কিন্তু তারপরও আমরা দেখলাম যে 5টি কাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তার মধ্যে 3টি অভিযোগই প্রমাণ করা যায়নি। এটা কি কারণে হয়েছে বলে মনে হয়? এটা যারা ট্রাইব্যুনালে ছিলেন, বিচার কার্যটা পরিচালনা করেছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে আমি বলতে পারি, এর আগেও আমরা দেখেছি
অনেক অভিযুক্তের বিরুদ্ধে অনেকগুলো কাউন্টে অভিযোগ আনা হয়, সবটা হয়তো প্রমাণিত হয়নি, বা যে কয়টাতে প্রমাণিত হয় তাতে যদি আদালত মনে করে বা দেখা যায় যে অপরাধটা খুবই গুরুতর এবং জঘন্য, সেক্ষেত্রে আদালত তার একটি অভিযোগও যদি প্রমাণিত হয় সেই অভিযোগেও তাকে দণ্ড দেওয়া সম্ভব। স্যার, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে যাব। আমরা একটু তুরিন আফরোজের কাছেই জানতে চাইব যে সবগুলি অভিযোগ প্রমাণ করতে না পারাটা আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাকে দেখছি, যেহেতু পূর্ণাঙ্গ রায়টি এখনো পড়ার সুযোগ হয়নি আমার পক্ষে ব্যক্তিগতভাবে, এটি 1 ঘন্টা পরেই আপলোড করা হয়, তারপরেও আমি পড়তে পারিনি। তবে নিঃসন্দেহে প্রসিকিউটর হিসেবে আমাদের এটা একটি দেখার বিষয় যে কি কারণে মাননীয় ট্রাইব্যুনাল মনে করলেন যে আমাদের আরও কিছু প্রমাণ দরকার হয়তো ছিল বিয়ন্ড রিজনেবল ডাউট বা সন্দেহাতীতভাবে প্রমাণ করবার ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে হতাশ হবার মতো জায়গাও নেই আমি মনে করি, কারণ আপনারা জানেন যে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে। তো সেগুলো সব কিছু মিলিয়ে আসলে রায়টি তো দেওয়া হয়, পুরোটাই হচ্ছে মাননীয় ট্রাইব্যুনালের বিষয়ে, তার বিবেচ্য বিষয়। সুতরাং সেখানটিতে আমরা অন্তত এটুকুতে খুশি যে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পেরেছি। তবে নিঃসন্দেহে আরও 3টি চার্জ যদি প্রমাণিত হতো, বিশেষ করে দ্বিতীয় চার্জটি, যেটি নাকি একটি কালীবাড়িকে একটি রাজাকার মঞ্জিল বা রাজাকার ক্যাম্প হিসেবে মানে সেটিকে বানিয়ে সেখানে নির্যাতন চালানো হয়েছে। ইতিমধ্যে মীর কাসেমের মামলায় আমরা কিন্তু এ ধরনের ক্যাম্পের ব্যাপারে সুনির্দিষ্ট রায় পেয়েছি। সুতরাং এই চার্জটিতে হলে হয়তো ভালো হতো। তবে আমরা এখানটিতে নিশ্চয়ই, এখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, ওনারাও দেখবেন নিশ্চয়ই যে আপিলের কোনো সুযোগ যদি থাকে আমাদের পক্ষ থেকে, যদি মনে করা হয় তাহলে সেই সুযোগটি আমরা নিব। অর্থাৎ যেই 3টিতে অভিযোগ প্রমাণ হয়নি সেই 3টিতেও আপনারা আপিলের সুযোগ নিতে পারেন? জি, সেই সুযোগ আইনের ভেতরে থেকে আমাদের পক্ষে সম্ভব। এটি আমাদের আইন অনুযায়ী 1973 সালের আইনের অধীনে রয়েছে, আমরা আপিল করতে পারি। সুতরাং এটি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমরা সবাই মিলে যদি দেখি যে এখানটিতে যথেষ্ট মেরিট রয়েছে এবং এটিকে ফার্দার আপিলের জায়গা রয়েছে, সেটি চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে। ব্যারিস্টার তুরিন, আমরা একটু জানতে চাই যে এইটা তথ্য সংগ্রহের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি কি আপনাদের মনে হয়েছে, যেটা আদালতের কাছে জিনিসটা প্রমাণ করার জন্য আপনার কোনো বেগ পেতে হয়েছে? এই ক্ষেত্রে কি কোনো ধরনের সংকট ছিল, সমস্যা ছিল? যখন মামলাটি চলেছিল সেই ধরনের কিছু ইঙ্গিত আমরা মাননীয় ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, এই ধরনের কথা আমরা শুনেছি। তবে সেটি একেবারে আমাদের মতামতের জায়গা যেতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় ট্রাইব্যুনালকে আমরা স্যাটিসফাই করতে পারছি কি পারছি না। হয়তো একজন প্রসিকিউটর হিসেবে আমরা ভাবছি যে বিয়ন্ড রিজনেবল ডাউট কিছু প্রমাণ করতে পারছে, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটি কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল আদালতের এটি বিবেচ্য বিষয়। সুতরাং সেখানটিতে যদি কোথাও তথ্য সংগ্রহের ঘাটতি তারা মনে করে থাকেন এবং আইডেন্টিফাইড হয় রায়ের ভেতরে, তবে নিশ্চয়ই সেগুলো ব্যাপারে আমরা সুনির্দিষ্ট নজর রাখবো, অন্তত পক্ষে অন্যান্য যে চলমান মামলা রয়েছে সেগুলোর ব্যাপারে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপনার কাছে আবার একটু ফিরে আসছি যে এই যে মামলায় অবশ্যই একটি প্রমাণিত হলেও সেটা সাজা হওয়ার জন্য যথেষ্ট ছিল এবং সাজা হয়েছে, অনেকেই এটাকে স্বাগত জানিয়েছে, কিন্তু যেসব অপরাধ প্রমাণ করা যায়নি সেটা আমরা সামগ্রিকভাবে এইটি আমাদের প্রসিকিউশনের কোনো ধরনের দুর্বলতা আছে কিনা কিংবা তদন্তে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা সেটি আপনারা পর্যবেক্ষণ করবেন কিনা, পর্যালোচনা করবেন কিনা? যখন একটি অভিযোগ আনা হয়, ফর্মাল চার্জ যখন আনা হয়, তখন সেই চার্জের বিপরীতে কতগুলো কি সাক্ষী থাকবে, কি ম্যাটেরিয়ালস থাকবে, সেটা আগের থেকে প্রসিকিউটররা বা ইনভেস্টিগেটররা ঠিক করে রাখেন। কিন্তু সেই প্রমাণগুলো যদি আদালতের কাছে সম্পূর্ণ না মনে হয় বা কোনো ক্ষেত্রে বিশ্বাসযোগ্য না মনে হয় বা কোনো ক্ষেত্রে যদি সন্দেহাতীত মনে না হয়, তাহলে আদালত কিন্তু সবসময়ই একটা তার ভিন্ন রূপ অভিমত দিতে পারেন। এবং এটাই হলো বিচার বিভাগের স্বচ্ছতা। যদি প্রসিকিউটর বা
আপনার ইনভেস্টিগেটররা আদালতের সামনে যাই আনলেন, এখন আদালত তাই বিশ্বাস যদি করত, তাহলে এটা বোঝা যেত যে আদালত সত্যিভাবে তার সমস্ত নিজস্ব বিচার বুদ্ধির ঊর্ধ্বে উঠে তারা বিচার বুদ্ধি প্রয়োগ করেই তারা এই একটা রায় দিচ্ছেন। আর যদি দেখা যেত যে সব কাউন্টেই অভিযোগ তারা বিশ্বাস করছেন, তাহলে এটার স্বচ্ছতার প্রশ্ন উঠত। কাজেই আমি বলবো যে এই যে অভিযোগ আনা হলো 20টা, তার ভিতরে হয়তো প্রমাণ হলো না 8টা বা 10টা, এতে প্রমাণ হয় বিচার বিভাগের স্বচ্ছতা। এবং এটাই আইনের শাসনের একটি বিরাট বিষয়, যে প্রসিকিউটর বা ইনভেস্টিগেটররা কোর্টের সামনে যাই কিছু আনবেন, আদালত তাই কিন্তু বিশ্বাস করতে বাধ্য না। আদালত তার নিজস্ব যে চিন্তা, নিজস্ব যে সমস্ত তার যে বিচার ব্যবস্থার ভিতরে থেকে যেগুলো সিদ্ধান্তে আসা দরকার মনে করেন, ওনারা সেই সিদ্ধান্তই নেবেন। এবং এটি হলো, আবার বলছি, বিচার বিভাগের স্বচ্ছতার একটা বড় মাপকাঠি। স্যার, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা 40 সেকেন্ডের বিরতির পরে আপনার কাছে আবার আসছি। এডিটর স্পিকে নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি।